দেখা গেল যে ইন্টারভিউয়ার যখন প্রশ্ন করছেন, তো সেখানে হয়তো কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু কনসেপচুয়াল প্রশ্ন। এবার সেই কনসেপচুয়াল প্রশ্নগুলোতে আমাকে যে অ্যান্সারটা আমি দেবো সেটা যেন ওপেন এন্ডেড অ্যান্সার হয়। ওকে, ওপেন এন্ডেড বলতে আমি আগেও বলেছিলাম, ওপেন এন্ডেড বলতে যে প্রশ্নের উত্তরটা এরকম হবে যে অ্যান্সার দেওয়ার সময় তুমি বলবে যে হ্যাঁ এটা হতে পারে, হুম, বা এটা হওয়া উচিত, হ্যাঁ, বা এভাবে করা যেতে পারে। তো এরকমভাবে অ্যান্সারটা তুমি দিচ্ছ। যেমন ধরো একটা কোশ্চেন তোমাকে করা হলো যে আপনি বলুন তো যে বর্তমান সময়ে প্রাইভেট স্কুলগুলো দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের তুলনায় বেশি ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। তো এটা কেন হচ্ছে? ঠিক আছে? তো এই ধরনের যে প্রশ্নের অ্যান্সার দিতে যখন যাবে তখন এই প্রশ্নের তো কোনো নির্দিষ্ট উত্তর হয় না। এই প্রশ্নের উত্তর বিভিন্ন রকম উত্তর হতে পারে। তোমার পার্সপেক্টিভে কিছু আলাদা আছে, ওনার অন্য কারোর পার্সপেক্টিভে একটা আলাদা উত্তর হতে পারে। তো এক্ষেত্রে তুমি বলতে পারো যে স্যার এই কারণে যে এই বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণগুলোর জন্য এই এই প্রাইভেট স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা বেশি ভর্তির দিকে ঝুঁকছে, বা এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে। তো এরকম হতে পারে এই কারণগুলো, এবং এই কারণগুলোর জন্যই এখন গভর্নমেন্ট স্কুলগুলোর থেকে প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীরা বেশি ঝুঁকছে, কারণ কিছু উদ্বেগ, কিছু আশঙ্কা রয়েছে গার্জিয়ানদের। তো এগুলো হতে পারে। তো এভাবে ওপেন এন্ডেড তোমাকে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? এবং যখন কোনো একটা বিতর্কমূলক প্রশ্ন যদি উনি করেন, তো সেক্ষেত্রেও আমাকে লক্ষ্য রাখতে হবে যে সেই প্রশ্নগুলোর যাতে আমি নিরপেক্ষ থাকি। ওকে, আমি যেন নিরপেক্ষ থাকি, এবং এক্ষেত্রেও যেন আমি সেখানে কোনো একটা নির্দিষ্ট পার্টি বা গভর্নমেন্টের পক্ষে কথা বলবো এমনটা যেন না হয়। হ্যাঁ, যেমন ধরো উনি বললেন যে আচ্ছা আপনি বলুন বর্তমান সময়ে যে লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডারটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজন? এটা কি একটা ভালো পদক্ষেপ নাকি? তো এক্ষেত্রে তুমি বলতে পারো যে অবশ্যই একটি ভালো পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, এবং এর প্রভাবটাও পড়ছে খুবভাবে গ্রামের মহিলাদের মধ্যে, এবং একটা উমেন এম্পাওয়ারমেন্টও এসছে। সেখানে মহিলারা যারা আগে তাদের কাছে কোনো টাকা থাকতো না, তারা হয়তো প্রত্যেকটা ক্ষেত্রে তার স্বামীকে বা হাজব্যান্ডকে সেখানে হাত পাততে হতো বিভিন্ন কারণে। তো সেখানে তার হয়তো যেটুকু হচ্ছে সেটুকু তার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ। তো এরকম হতে পারে, বা এগুলো হচ্ছে আমরা দেখছি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এইভাবে তুমি সেটাকে বলতে পারো। মানে তুমি এমনটা বলবে না যে এটা অবশ্যই ঠিক করা হয়েছে এবং এটা বারবার করা উচিত, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা নয়। বা এর কিছু ডিমেরিটসও আছে, তুমি সেখানেও বলতে পারো যে কিছু ডিমেরিটসও আছে। তো আমাদের সেখানে ৳১০০ যদি ৳১,০০০ মাসে একজন মহিলাকে দেওয়াও হয়, সেটা যেমন ঠিক, তার সঙ্গে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হচ্ছে সেগুলোও হয়তো লক্ষণীয় ব্যাপার। সেগুলোকে গভর্নমেন্টকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দুটোর দিকে সামঞ্জস্য রাখা যাবে। তো এইরকমভাবে তুমি অ্যান্সারটা দেবে। কিন্তু বিতর্কমূলক যে প্রশ্নগুলো বা কোনো সরকারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে প্রশ্নগুলো করা হবে, সেখানে তুমি চেষ্টা করো নিরপেক্ষ থাকা, এবং অবশ্যই অ্যান্সারগুলোকে ওপেন এন্ড রাখা। অর্থাৎ যাতে ওনারাও সেখানে তাদের মতামতটা বসাতে পারেন অ্যান্সারের শেষে। যে হ্যাঁ, এটা হতে পারে, বা এটা হওয়া উচিত, বা এটা হয়তো হবে, এরকম ব্যাপারটা আরকি। তো এগুলো কিন্তু খুব লক্ষণীয় বিষয়। এছাড়া আরেকটা জিনিস, ইন্টারভিউতে যখন কোনো ব্যক্তি বিশেষ কোনো নাম আসবে, ওনারা কোনো ব্যক্তির নাম জিজ্ঞেস করলেন, তো সে সময় যেন আমি অবশ্যই সেই ব্যক্তির নামের সামনে মাননীয় বা মাননীয়া শব্দটা ইউজ করব। হ্যাঁ? কারণ অনেক সময় আমরা এই যে মাননীয়া, হয়তো তিনি একজন রাজ্যের হতে পারেন, বা আমাদের দেশের হতে পারেন, বা ইন্টারন্যাশনাল ফিগারও হতে পারেন। তো সেখানে অবশ্যই তার নামের সামনে একটা শ্রদ্ধাস্পদক একটা অলঙ্কার বা একটা অভিভূষণ আমি বসাবো, ঠিক আছে? কিন্তু এমনটা নয় যে একটা টেররিস্টের কথা উঠে আসছে সেখানে আমি তার সামনে মাননীয়া বসাবো বা মাননীয় বসাবো, এমনটা নয়, ঠিক আছে? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা আমাকে ভাবতে হবে বা এটা করতে হবে, ঠিক আছে? এছাড়া কিছু প্রশ্ন থাকে যেগুলো খুব নৈর্ব্যক্তিক প্রশ্ন, মানে বলা যেতে পারে অবজেক্টিভিটি টাইপ অফ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর একটাই এবং সেই প্রশ্নের উত্তর দ্বিতীয় হয় না, একটাই প্রশ্ন। যেমন ধরো জিজ্ঞেস করা হলো যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? তো এক্ষেত্রে তুমি জানো না উত্তরটা। তো এর তো তোমাকে অনুমান করা যাবে না যে আমি অনুমান করে বলতে পারি বা আমার মনে হয়, এটা তো বলা যাবে না। তুমি জানো না যদি উত্তরটা, তুমি বলবে স্যার আমার উত্তরটা জানা নেই, বা তুমি বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটুকু বলা যেতে পারে। কিন্তু তুমি বলতে এরকম বলতে পারো না যে স্যার আমার মনে হয় উত্তরটা এটা হবে, হ্যাঁ, গান্ধীজি হবে, উত্তরটা গান্ধীজি হবে। তো এমনটা যেন না হয়। তো অনুমানমূলক যে প্রশ্ন, সেখানে তুমি অনুমান করে বলতে পারো যে স্যার আমার মনে হয় এটা হতে পারে, এই কারণগুলো হতে পারে, এবং যেটা অনুমানমূলক প্রশ্ন। হ্যাঁ, বা অনুমান দিয়ে তুমি যখন কোনো প্রশ্নের উত্তর, এইসব ক্ষেত্রে নৈর্ব্যক্তিক প্রশ্ন বা অবজেক্টিভিটি টাইপ অফ প্রশ্নের ক্ষেত্রে যখন ওরা জিজ্ঞেস করবেন, যদি তুমি অনুমান করে বলতে চাইছো তাহলে অবশ্যই আগে পারমিশন নেবে যে স্যার আমি কি আপনার অনুমতি নিয়ে আমি কি একটু অনুমান করে বলতে পারি যে এটা উত্তর এটা হবে, ঠিক আছে? তখন উনি যদি অনুমতি দেন, হ্যাঁ তুমি বলতে পারো, ভেবে বলো, তখন তুমি সেটা একটা অনুমতি নিয়ে ওনার বলছো, তো এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটাও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসটাও আমাকে করতে হবে। বা আরেকটা পয়েন্ট তোমাকে বলা বলা যেতে পারে, ডেফিনেশন, তোমার ডেফিনেশন জিজ্ঞেস করলেন। ধরো তুমি গেছো, তোমাকে জিজ্ঞেস করলাম তোমার সাবজেক্ট কি? তুমি বলছো স্যার আমার সাবজেক্ট হচ্ছে জীবনবিজ্ঞান। আচ্ছা, জীবনবিজ্ঞানের ডেফিনেশন বলো, ঠিক আছে? বা সংজ্ঞা বলো। বা কেউ আসছে যে তোমার সাবজেক্ট কি? না স্যার আমার সাবজেক্ট ভূগোল। আচ্ছা, ভূগোল কাকে বলে? তো এরকম ডেফিনেশন যখন তোমার কাছে কোনো অ্যান্সার আসবে, তখন তুমি অবশ্যই যেন তার সেখানে এক্সাম্পলটাও দাও, ঠিক আছে? যে কোনো একটা ডেফিনেশন উনি জিজ্ঞেস করতে পারেন যে সহপাঠাত্মক কার্যাবলী কাকে বলে? তো তখন যেন তুমি সহপাঠী কাজগুলো এক্সাম্পলগুলোও শেষে যোগ করো, কারণ এক্সাম্পল দিলে সেই কোশ্চেনের অ্যান্সারটা আরও বেশি পরিমাণে অথেন্টিক হয়, তাই না?
তো সুতরাং এটা আমাদেরকে করতে হবে। ওকে, এই জিনিসগুলো আমরা ইন্টারভিউ কক্ষে যেন পরিপালন করি, ঠিক আছে?